যে ভাই আজকে সকাল থেকে যা হয়েছে আমার সাথে, কঠিন একটা এক্সপিরিয়েন্স, সবই বলবো আপনাদের সাথে। চলেন আগে প্লেন থেকে বের হই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে, অনেক ইন্টারেস্টিং একটা ব্লগে। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার আন্তালিয়ার জার্নি। আন্তালিয়া যেটা কিনা তুরস্কের অন্যতম অনেক সুন্দর একটা শহর। আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে দেখতে পারবেন। বাট আমি হুট করে আন্তালিয়া যাওয়ার কারণটা কি, কেনই বা যাচ্ছি, আর আমি যাচ্ছি হলো প্লেনে। তো এত টাকা আমার কাছে কেমনে চলে আসলো যে আমি প্লেনে যাচ্ছি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে, সবই আপনারা জানবেন এবং পুরো ব্লগটা দেখতে থাকেন। এখন আপাতত আমি লেট হচ্ছে, আমার প্লেন আছে, শুনতেই পারতেছেন আজান দিচ্ছে। সো এখন আমাকে একটা ট্রেন ধরতে হবে আগে। ট্রেন ধরে আমাকে প্রায় 2 ঘন্টা সফর করে যেতে হবে ইজমির এয়ারপোর্টে। ইজমির এয়ারপোর্টে আমার প্লেন আছে হলো 10টা 50-এ, বাট আমাকে 8টা 50-এর আগে এয়ারপোর্টে যেতে হবে। বিভিন্ন ধরনের চেক ইন করতে হয় এই কারণে। সো আগে ওগুলো করে নেই, তারপর ইনশাল্লাহ আপনাদেরকে আমি সব শেয়ার করব আরামে, যে কেমনে যাচ্ছি, কেন যাচ্ছি, প্লেনে কেন যাচ্ছি, এত টাকা আসলো কই থেকে। তো ওগুলো জানার জন্য সাথে থাকেন, পুরো ব্লগটা দেখেন। ধন্যবাদ সবাইকে। ভাই, আমার হর্ন মারলো নাকি? Next station, Adana Direct Airport. তো আমি এখন চলে আসছি আমার এয়ারপোর্টে। এখন সব কিছু শেষ, আমার চেকিং শেষ, আমার ব্যাগেজ দেওয়া শেষ, আমার সব কিছু শেষ। আমি এখন ওয়েটিং করতেছি আমার প্লেন আসলে আমরা বোর্ডিং করব। বাট এরই মাঝখানে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকের আমার ভয়ানক এক্সপিরিয়েন্স। ভয়ানক এই জন্য বলতেছি যে সবসময় আমি ব্লগারদের দেখে আসতাম, যে ব্লগার মানে যাদের ভিডিও আমি ইউটিউবে কন্টেন্ট আমি করতাম, দেখতাম। সবসময় অনেক ম্যাক্সিমাম ব্লগাররা বলতো আজকে আমার ফ্লাইট মিস হতে হতে পারছে বা অনেক লেট হয়ে গেছি। এটা যারা বলতো যখন, আমার অনেক আজব লাগতো যে তারে কেন তুমি এত লেট করে বের হইছো বা এমন কিছু। কিন্তু আসলেই আজকে যখন আমার সাথে সেই ঘটনাটা ঘটছে, আসলে আমি মানে আমার কেমন জানি উইয়ার্ড একটা এক্সপিরিয়েন্স হয়েছে আর কি। সো মজার ব্যাপার যেটা হয়েছে সেটা হলো, আমি আমার বাসা থেকে বার হয়েছি ঠিক একদম 6টায়। মানে আমার পুরো প্ল্যানিং করা ছিল, আমার ব্যাগ সব গুছানো, যে 10টা 50-এ আমার ফ্লাইট, 8টা 50-এর আগে আমাকে এয়ারপোর্টে এন্টার করতে হবে। এখন আমার ম্যানিসা থেকে আমার ইজমির এয়ারপোর্ট আসতে প্রায় প্রায় 2.5 ঘন্টা সময় লাগে। আর আমাকে 2টা ট্রেন নিতে হবে, একটা হলো মানিসা থেকে মেনেমেন ইজমিরের, আর ওখান থেকে মেনেমেন থেকে একটা হলো ইজবান, মানে ইজমিরের যেটাকে মেট্রো বলে আর কি। সো এই 2টা মিলায় 2.5 ঘন্টা সময় লাগে আর কি। তখন কাহিনী হয়েছে, আমি আজ থেকে 1 সপ্তাহ আগেই আমার মানিসা থেকে মেনেমেনের যে টিকিট সেটা কেটে রাখছিলাম। এখন সমস্যা যেখানে হয়ে গেছে, আমি এই পুরা দিন মানে সবসময় আমি জানতাম যে আমার সকাল 6টা 38-এর ট্রেনের টাইম আমার মানিসা থেকে মেনেমেন পর্যন্ত। এখন সকালে 6টা 38, জিনিসটা জিনিসটা আপনারা বুঝছেন, আমি জানি যে আমার ট্রেন কয়টায়, 6টা 38-এ।
পরবর্তীতে আমি বের হই আমার বাসা থেকে ৬টায় যে বাসে গেলে ১৫ মিনিট লাগে, হাইটা গেলে ৩০ মিনিট লাগে আমার বাসা থেকে মানে আমার ডরমিটরি থেকে মানিসার যে ট্রেন স্টেশন আছে। মজার ব্যাপার হইছে আমি কোনো বাস পাই না ১ ৬টা ১৫ পর্যন্ত আমি অপেক্ষা করছি বাস স্টপে কোনো বাস আসে না। এরপর আমি না পাইলে হাঁটা শুরু করছি কারণ ট্রেন মিস হইলে আমার প্লেন মিস হয়ে যাবে। এরপর হাঁটতে আমি দৌড়ানো মানে বলতে পারেন দৌড়াইছি। খালি দৌড়াইছি আর এমন হাঁপাইছি খালি দৌড়াইছি। যেমনে তেমনে আমি ৬টা ৩২ এ ৬ মিনিট আগে আমি পৌঁছায় গেছি। তো এখন বলতে পারেন তাহলে ট্রেন মিস কেন হলো? ট্রেন মিস হয় নাই। আমি পরে যখন টিকিট বের করলাম, আমার পুরা মাথাই নষ্ট হয়ে গেছে। টিকিটের টাইম দেওয়া ৬টা ২৩ এর। আপনারা বুঝতে পারতেছেন যে কি একটা অবস্থা। মানে আমি ৭ দিন যাবৎ আমি জানি যে আমার সকালের ট্রেন ৬টা ৩৮ এর আমি ওইভাবে প্রিপারেশন নিছি। পরে দেখি স্টেশনে গিয়ে যে ৬টা ২৩ এর আমার ট্রেন। বাট ওই মাঝে মধ্যে বলে না যে কোনো কিছু যখন খারাপ হয়, মাঝে মধ্যে ওটা ভালোর জন্য হয়। সো আমার আজকে লাক এতই ভালো মানে আপনি বুঝতেই পারতেছেন ৬টা ২৩ এর ট্রেন আমি স্টেশনে গেছি ৬টা ৩২ এ। সো অবশ্যই ট্রেনটা মিস হয়ে যাওয়ার কথা। বাট সামহাউ আমার কপাল ভালো ছিল। ট্রেনটা লেট করছে যেটা কখনো হয় না টার্কিতে। বাট আজকে কেমনে জানি তারা লেট করছে। আর ওই লেট আমার জন্য ভালো হয়ে গেছে। আমার টাকাও বাঁচছে, আমার সময়ও বাঁচছে, আমার হ্যাসেলও বাঁচছে। হয়তো আমি ওই ট্রেন মিস করলে আজকে এই ফ্লাইটটাও মিস করতাম। সো সবকিছু মিলায়া ৬টা ৪০ এ ওই ট্রেনটা আসে পড়ে, যেটা ৬টা ২৩ এ আসার কথা। পরবর্তীতে আমি যেমনি তেমনি ওই ট্রেনে উঠলাম। ওখান থেকে এসে পর আবার এখানে ইজবান মানে ইজমিরের যে মেট্রো সেটাতে উঠলাম। ওখান থেকে ২ ঘন্টা পর আমি এয়ারপোর্টে আসলাম। এয়ারপোর্টে এসা চেকিং করলাম, ব্যাগেজ দিলাম, সব করলাম। এই হইলো আমার এখন পর্যন্ত আপডেট। সো এখন পর্যন্ত আমার দেখতেই পারতেছেন যে আসে নাই, প্লেন আসে নাই। ওখানে প্লেন আসলে আমরা বোর্ডিং করব। এখন আমি সবকিছু কইরা আমি আরামে বইসা আছি। এই হলো হিসাব আরকি। সো এই তো ধন্যবাদ। আপনারা দেখতে থাকেন। এইগুলো একটা কঠিন একটা এক্সপেরিয়েন্স। ভাবলাম আপনার কাছে শেয়ার করি। সো ধন্যবাদ সবাইকে। দেখতেই থাকেন ব্লগটা। একটু বড় হবে ব্লগ। আই হোপ আপনারা এনজয় করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। So we are boarding the plane. Stay tuned. We are in Antalya. Yay! আচ্ছা, আমরা কেন আসছি, কি করব, কেন আসছি আন্তালিয়ায়, কদিন থাকবো সবই ডিটেলস আপনাকে বলবো। বাট কারেন্টলি আমি একটু টায়ার্ড। আমি কিছুদিন থেকে বের হয়ে আগে এয়ারপোর্ট থেকে। তারপরে ইনশাল্লাহ ফ্রি হয়ে আমি হয়তো আমার ক্যাম্পে গিয়ে যেখানে আমার ডেস্টিনেশন ওখানে পৌঁছে আপনাদেরকে সব ডিটেলস শেয়ার করবো। হয়তো রাস্তার মধ্যে করব, যখন সময় পাবো আমি করবো, সমস্যা নেই। এই ব্লগেই করবো। আপনারা দেখতে থাকেন। ধন্যবাদ আপনাদেরকে। তো কেমন আছেন আপনারা সবাই? আমি আন্তালিয়ায় ল্যান্ড করে ফেলছি। আন্তালিয়া যেটা হলো ইজমিরের অন্যতম অনেক সুন্দর আর অনেক বৃহত্তম একটা শহর। আপনারা যদি গুগল করেন আপনারা দেখে নেবেন যে আন্তালিয়া কত সুন্দর, কেমন কি। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে আমি এখানে কেন আসছি, কি করব না করব, এই সব আপনাদেরকে শেয়ার করব। ওই জন্য আইসা একটা কোনায় বসলাম। আমি আমার আশেপাশে মানুষ থাকলে আমার আবার কথা বলতে একটু অকওয়ার্ড লাগে। কারণ কাহিনী হচ্ছে এখানে আসার আমার মূলত একটা কারণ যে টার্কিশ বুর্সলেরি আপনারা জানেন যে স্কলারশিপে আমি আসছি। ওটার আসার আরেকটা বেনিফিট সেটা হলো এখানে প্রতি বছর ইয়েতেমের পক্ষ থেকে মানে যে বুর্সলেরি স্কলারশিপের পক্ষ থেকে আমাদেরকে ১ বার ২ বার ৩ বার বছরে একটা ক্যাম্পের আয়োজন করে তারা। যত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে যারা স্কলারশিপ পেয়েছে সবাইকে তারা একত্রে করে। যেমন আজকে যে আমি আসছি এটা একটা ইয়েতেমের আয়োজন করে একটা ক্যাম্প। ৭ দিনব্যাপী একটা ক্যাম্প, সেটা হলো আন্তালিয়াতে।
আর আমি আসলাম ফ্লাইটে, কারণ এটার ফুললি একটা ফান্ডেড হিসাব, মানে তারা আমাকে ফ্লাইটের টাকাও দিবে, থাকা খাওয়া টু জেড সব। এখানের যে শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয় বলতে পারেন, তারা এটা কি করবে, কভার করবে। তো এই হলো পুরো একটা আপডেট, পুরো একটা কাহিনী এভাবেই চলতেছে। আর এখন এরপর আমি চলে আসছি আন্তালিয়ায়। এখন এখান থেকে চলে যাব আমার ক্যাম্পের দিকে। এটা হলো আমি কেন আন্তালিয়ায় আসছি এগুলো তো আপনারা আরো, আমি দেখি 7 দিন থাকবো, আপনারা দেখতে থাকবেন। এখন যদি আমরা কথা বলি ফ্লাইট এক্সপিরিয়েন্সের, সো ফ্লাইটের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। ডোমেস্টিক এয়ারলাইন্স, আমি যে ফ্লাইটে আসছি সেটার নাম হলো সান এক্সপ্রেস। আপনারা হয়তো অলরেডি ভিডিওতে দেখছেন সান এক্সপ্রেস আমার তো মোটামুটি ভালো ডোমেস্টিক ফ্লাইট। লেগ লেগ স্পেস বলতে পারেন, ভালো ছিল। বাট আমি আবার ভাবছিলাম যে ডোমেস্টিক, মানে আমি যখন ফার্স্টে বাংলাদেশ থেকে এখানে আসছিলাম, তখনও আমার ইস্তানবুল থেকে ইজমিরের টার্কিশ এয়ারলাইন্সের একটা ছিল, ডোমেস্টিক ফ্লাইট ছিল। সো ওই সময় আমাদেরকে একটা খাবার টাইপ কিছু দিছিল, বাট আমি ভাবছিলাম অমনই হবে। বাট এই ডোমেস্টিক ফ্লাইটে মানে সান এক্সপ্রেস আই গেস সেটা করে না, তারা সেটা কোনো খাবার ওপর কোনো কিছু আপনাকে অফার করবে না, আপনাকে কিনে খেতে হবে। কিনার সিস্টেম আছে এখানে, কিনে খেতে হবে। এছাড়া বাকি এক্সপিরিয়েন্স ওভারঅল আমার অনেক ভালো ছিল, কোনো নেই। আমার যেহেতু 6 ফিট আমার হাইট, তাও ওই হিসাবে আমার লেগ স্পেসও ভালো ছিল মোটামুটি। আর 1 ঘন্টায় আমরা পৌঁছায় গেছি। ইজমির থেকে আন্তালিয়া আসতে মাত্র 1 ঘন্টা লাগে ফ্লাইটে। 450-500 কিলোমিটার সামথিং একটা ডিস্টেন্স তারা 1 ঘন্টায় কভার করে ফেলছে। এটাই আমার মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল ফ্লাইটের। সো আপনারাও ট্রাই করতে পারেন যারা আসবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই। আবারও চলে আসছি আপনাদের মাঝে, স্বাগত জানাচ্ছি আমার অনেক লম্বা একটা ব্লগে। সো আজকে আমি চলে আসছি আমার আন্তালিয়া যে ডেস্টিনেশন ছিল আমার, আলাউদ্দিন কাইকোবাদ গেঞ্জ ক্যাম্প। কঠিন একটা জায়গা, আমার প্রথম এক্সপিরিয়েন্স। আর আমাকে আমাকে যদি কেউ প্রকাশ করতে বলে এক ওয়ার্ডে আমি অসাম বলবো। কারণ মানে আমি এই জিনিসটা এক্সপি করতেছি বা এটা রিসার্চ করে আমি পাইছি বা দেখছি যে টার্কিশ বুর্সলেরই যে স্কলারশিপের মাধ্যমে আমরা আসছি, বা যে স্কলারশিপ এই পুরা ক্যাম্পটা আয়োজন করে, তাও বছরে 1 না 2-3 বার। তাদের যে মোটিভ থাকে সেটা হলো বিভিন্ন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সবাইদেরকে এখানে আনা, এখানে 7 দিন ব্যাপী একটা ক্যাম্প করা, সবাই নেটওয়ার্ক তৈরি করা, বিভিন্ন প্রোগ্রাম হবে। পুরো সব কিছু তো আমি আপনাকে যত পারবো শেয়ার করবো আমার ব্লগের মাধ্যমে। তো এই জিনিসটা আমি অন্যান্য স্কলারশিপ যেগুলো আছে, যেমন জার্মানির হোক, ইউরোপিয়ান ইউনিয়ন হোক, তো আমি মনে করি এই একটা জিনিস, আরও অনেক জিনিস আছে, বা এটা একটা অন্যতম ক্যাম্প যেগুলো অ্যারেঞ্জ করা হয় টার্কিশ বুর্সলেরি স্কলারশিপের কর্তৃপক্ষ থেকে, সেটা অন্যান্য স্কলারশিপ থেকে একটু ভিন্ন, বা এটা ইয়েতে বা টার্কিশ বুর্সলেরিকে একটু আলাদা করে অন্যান্য স্কলারশিপ থেকে। কারণ অন্যান্য স্কলারশিপে যেটা হয়, যারা আপনারা গেছেন আপনারা ভালো বলতে পারবেন। আর আমি এটা যতটুকু শুনে ইউটিউবে দেখে এগুলো আমি জানলাম যে অন্যান্য স্কলারশিপে এই ধরনের ক্যাম্প রিলেটেড কোনো কিছু নাই। মানে কারণ ওগুলো ইউরোপিয়ান কালচার, তো ওখানে অত দেখা সাক্ষাৎ মিল ওরা নিজেরাও পছন্দ করে না। তো আপনাকে ধরেন আমি আজ ইউরোপিয়ান ইউনিয়নে গেলাম, ইউরোপের কোনো দেশে, পরবর্তীতে আমি বাস ওখানে পড়লাম, আমার মান্থলি আমার ব্যাংকে টাকা আসলো, বাট এই ধরনের কোনো প্রোগ্রাম বা একটা নেটওয়ার্ক যাকে বলে, যে এখানে আসলে আমি যে নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছি, সবাই ভালো মন্দ আমার সাথে শেয়ার করতেছে। এখানে এসে 2 জন বাংলাদেশির সাথে আমার দেখা হইলো, 2 জন বাংলাদেশি ভাইয়ের সাথে, তারা অন্য শহরে থাকে, আজকে প্রথমবার তাদের সাথে মিট হইলো। সো নানান জিনিস আর কি, এটা খালি একটা যে বেনিফিট তা না, অনেক বেনিফিট। সো আমি মনে করি এই একটা জিনিস এই ক্যাম্পকে আলাদা করে। সো আপনারা থাকেন, দেখেন, কঠিন একটা এক্সপিরিয়েন্স। আমার ওভারঅল ফার্স্ট লুকে যেটা আমার মনে হয়েছে, বিগত মানে পরবর্তী যে 7 দিন আমি ভালো একটা এনজয় করবো যা মনে হচ্ছে। তো এটাই হলো কাহিনী। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, চলেন আপনাদেরকে একটা শর্ট রুম ট্যুর দিই। আমাদের রুমটা কিছু এমন, একটা রুমে 4 জন করে থাকা লাগবে, বাট রুমটা অনেক সুন্দর, কাঠের তৈরি, দেখতেই পারতেছেন আপনারা। এসিও আছে, ছোট একটা বাথরুম আছে, বাট ছোট হইলে কি হয়েছে, বাথরুম ভালো ভালো আর কি। সো 4 জন আমরা রিকোয়েস্ট করে, যারা এখানের লোকরা আছে তাদের অথরিটি, তাদেরকে রিকোয়েস্ট করে আমরা বলছি যে আমরা 4 জন বাংলাদেশি আছি, আমাদেরকে একটা রুমে দেন। সো তারা কাইন্ড ছিল, তারা দিয়ে দিছে।
এটা হলো 4টা বেড, 4 জনের, একটা ছোট আলমারি। সো এই হলো আমাদের পুরা রুম। ছোট একটা রুম ট্যুর দিলাম আপনাদেরকে। সো এখানেই আর পরবর্তী 7 দিন আমরা থাকবো। রুম ট্যুরে আমি বাথরুম দেখাইতে আ ভুলে গেছিলাম। দেখেন বাথরুমটা আমি ভাবছি ছোট ১ম দেখায়। বাট যত ছোট ভাবছিলাম অত ছোট না। কঠিন সুন্দর বাথরুম। সবকিছু আছে আর একটা আলাদা গোসল করার জায়গা আছে। এটাই তো দরকার একটা মানুষের, কি? এখানে আবার হিটারও আছে। চালাও, গোসল করো, নাচো, গাও। এটা হলো আমি। টাটা, বাই বাই, সি ইউ। এটা আমার মাথা নষ্ট। তো আমরা চলে যাচ্ছি এখন খাইতে। খিদা লেগে রয়েছে, বাট সারাদিন কিছু খাই নাই। আজকের ব্লগটা অনেক বেশি বড় হয়ে গেছে আই গেস। তো তাও ব্লগটা অনেক ইনফরমেটিভ বা মজাদার হয়েছে আমার হিসাবে। আপনাদের কেমন লাগছে আপনারা জানায়েন। যারা আসবেন কোনো ফিউচারে তুরস্কে তাদেরকে স্বাগতম। বা এসব ক্যাম্প ঘুরতে যাওয়া অনেক কিছুই হয়। তো অনেক কিছুই আপনি পার্টিসিপেট করতে পারবেন আর মজা লাগে। তো এই হলো কাহিনী আর কি। তো ধন্যবাদ সবাইকে। হাউ আর ইউ গাইস? চলে আসছি আবারও আপনাদের মাঝে। রাত্রের বাজে হলো প্রায় 11টা। আমরা এখন আন্তালিয়ার ক্যাম্পে। কঠিন একটা, কেমনে বলবো এটাকে, ভাইব। সবাই এখানে খেলতেছে, খাওয়া দাওয়া হচ্ছে, ঘোরাঘুরি হচ্ছে, কথাবার্তা হচ্ছে, সবাই সবার নতুন মানুষদেরকে দেখতেছে, কথা বলতেছে। তো কঠিন একটা হিসাব আর কি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। অবশ্যই ব্লগটা অনেক বড় হয়ে গেছে। আই হোপ আপনারা এনজয় করছেন। আমি যতটুকু পারছি সুন্দর করে এক্সপ্লেন করার, আরও চেষ্টা করব নিজেকে ইমপ্রুভ করার ইনশাল্লাহ। সো এই সাথে দেখতে থাকেন। আজকের ব্লগটা এতটুকুই। আবারও আসবো আন্তালিয়ার সেকেন্ড এপিসোড নিয়ে, আরও সুন্দরভাবে উপস্থাপনা নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।